দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। একটু আগে আপনারা দেখেছেন নিউ ইয়র্কে নিক্সের যে বিজয়ে কী আনন্দ মেলা এবং কী উন্মাদনা, এটি দেখেছেন আপনারা একটু আগে। এই ভিডিওতে আপনাদের দেখানো হচ্ছে। যাই হোক, আজকে যে সাবজেক্ট যেগুলো আছে সেগুলো বলি। আজকে সাবজেক্টের মধ্যে আছে সবচেয়ে ব্রেকিং নিউজ, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিতে দুই পক্ষের সম্মতি এবং হাফ ছেড়েছে বিশ্ব। ইরানের নিউক্লিয়ার কর্মসূচি নিয়ে অস্পষ্টতা কমতে শুরু করেছে ইতিমধ্যেই। জ্বালানি তেলের দাম, বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। এনবিএতে নিউ ইয়র্কে নিক্সের অবিস্মরণীয় বিজয় এবং আনন্দের বন্যায় প্লাবনের সিক্ত নিউ ইয়র্ক সিটি। বৃহস্পতিবার আনন্দ মিছিল, বাংলাদেশি তরুণদের দৃষ্টিতে অবিস্মরণীয় বিভিন্ন মুহূর্ত, এই বিষয়টি আজকে জানব। বিশ্ব ফ্যাটি লিভার ডে এবং ফ্যাটি লিভারের লক্ষণ, প্রতিকার এবং চিকিৎসা, এই বিষয়টি জানব। বিশ্বকাপ ফুটবল আপডেট আমরা জানব। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ এবং তিনি ফিরে গেছেন দেশে। বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজিরকে দুবাইতে গ্রেফতার নিয়ে সরকারি বিবৃতি এবং দুবাইয়ের ব্যবসায়িক ঘটনা কি গ্রেফতারের কারণ, এই নিয়ে চলছে কানাঘুষা, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন ডক্টর বি.এম. আতিকুজ্জামান, ফারাহ রহমান, জনাব হাসান ফেরদৌস, পারভেজ রেজা, হেড অফ ইনপুট এবং প্ল্যানিং চ্যানেল 1 বাংলাদেশ, এবং আরিফ রহমান, টাইম টেলিভিশন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন আমাদের প্রিয় নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন সবার সাথে। থ্যাংক ইউ নাজমুল আহসান, আপনাকে অনেক শুভেচ্ছা, ওয়েলকাম। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট। আজকে রোববার, জুন মাসের 14 তারিখ। বিশ্বকাপের খেলাগুলোর কথা পরে আসি যদিও, তবে আগে স্কোরগুলো জানিয়ে দেই। আজকে এ পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ খেলাটি হয়েছে জাপান এবং হল্যান্ডের মধ্যে, নেদারল্যান্ডসের মধ্যে। তারা 2-2 গোলে ড্র করেছে। আজকে কিছুক্ষণ আগে আইভরি কোস্ট হারিয়েছে ইকুয়েডরকে 1-0 গোলে, এবং খেলা শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট আগে ইকুয়েডর গোলটি করেছে। যাই হোক, আরো বিষয় পরে বলছি বিশ্বকাপের ব্যাপারে। তবে আজ রবিবার 14ই জুন প্রেসিডেন্ট ট্রাম্পের 80তম জন্মদিন। কিন্তু আমি জানি ইব্রাহিম চৌধুরী খোকন আজকে অনুষ্ঠানে উপস্থিত আছে কিনা। উদযাপনের দিনে নিউ ইয়র্কে কনসার্ট আয়োজন করেছে নো কিংস। ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পের 80তম জন্মদিনের উদযাপনের বিপরীতে একটি পাল্টা কর্মসূচি হিসেবেই নিউ ইয়র্কে এই কনসার্টটি আয়োজন করা হয়েছে। রাইজ আপ, সিং আউট, এ কনসার্ট ফর দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, এই শিরোনামে অনুষ্ঠানটি আজ রবিবার সন্ধ্যায় 7:30 নিউ ইয়র্কে সিটি টাউন হলে অনুষ্ঠিত হচ্ছে। 7:30 থেকে 90 মিনিটের এই অনুষ্ঠানটি ইতিমধ্যেই শেষে যাওয়ার কথা, যদিও আয়োজক হলো কমিটি ফর দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, এবং তাদের সাথে যৌথভাবে আয়োজন করেছে নো কিংস ও ইনডিভিজিবল বলে একটি সংস্থা রয়েছে, তারা এটি যৌথভাবে আয়োজন করেছে। আজ ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা জানাচ্ছে যে সংঘাত বন্ধের সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেবে এবং ইরান হরমুজ প্রণালী খুলে দেবে। আগামী শুক্রবার চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন গতকাল আজই এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা, ইরান বলেছিল আজ রবিবার কোনো চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না। প্রেসিডেন্ট ট্রাম্প এবং পাকিস্তানের আলোচকরা জানিয়েছেন যে আগামী শুক্রবার একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প, আমি বলেছি একটু আগে, যে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি রবিবার চুক্তির স্বাক্ষরের আশা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন যে শুক্রবার হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে। সোশ্যাল মিডিয়াতে এক পোস্টে তিনি উল্লেখ করেছেন যে মাইন অপারেশনের কাজের জন্য এই সময়টার প্রয়োজন ছিল। এর আগের একটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন যে ওই প্রণালীতে জাহাজ চলাচলের উপর ইরানের বিধিনিষেধ এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উভয় বিষয়টি একসাথে ও অবিলম্বে তুলে নেওয়া হবে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর ভীষণ ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এবং তিনি খুব স্ল্যাং ভাষা ইউজ করেছেন।
যেটি সাধারণত প্রেসিডেন্টের কাছ থেকে অনেকেই কোনো দেশের প্রেসিডেন্টের কাছ থেকে কেউ আশা করে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এতটাই ক্ষুব্ধ ছিলেন যে তিনি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেছেন যে নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট। আমি কথাটাই বললাম কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমে হুবহু এই কথাটি তুলে ধরা হয়েছে। তার কোনো কাণ্ডজ্ঞানও নাই। ইরান চুক্তি হচ্ছেই। লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন হামলাটা সব ওলটপালট করে দিয়েছে। অর্থাৎ ইসরায়েল যে হামলা চালিয়েছে লেবাননে তা সবকিছু ওলটপালট করে দিয়েছে। চুক্তি সই হতে কয়েক ঘন্টা দেরি হয়ে গেল। এটা এখনই হওয়ার কথা ছিল, এখন কয়েক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে, যদিও এখন কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছে। বৈরুতে ইসরায়েলের হামলা আর ইরানের পাল্টা হামলার হুমকির মুখেও যুদ্ধ থামানোর লক্ষ্যে আমেরিকা ইরান চুক্তিটি রোববারই হচ্ছে এমনটি মন্তব্য করেছিলেন এক্সকিউজ বলে সংবাদ মাধ্যম যেটি হচ্ছে যে সেটিকে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকেও তার সরে আসতে হয়েছে। আগামী বলা হচ্ছে এখন শুক্রবার এটি স্বাক্ষরিত হবে। ইসরায়েলের পত্রিকা হার্টস প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে যে ইরান ইস্যুতে ট্রাম্পের কাছে অপদস্থ নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে আগুন জ্বালাতে পারেন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার কোন চুক্তির শর্তাবলী আয়াতুল্লাহদের গুড়িয়ে দেওয়ার বিষয়ে নেতানিয়াহুর করা অতি উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতির অনুকূলে হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তবে নির্বাচনের চাপ বাড়ার সাথে সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার হতাশার বহিঃপ্রকাশ ঘটাতে ট্রাম্প তেহরান এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যকে লক্ষ্যবস্তু করতে বদ্ধপরিকর বলে মনে হচ্ছে, এমনই একটি বিশ্লেষণমূলক লেখা নিবন্ধ ছাপা হয়েছে ইসরায়েলি পত্রিকা হার্টসে। এবং এই ইরানের সাথে চুক্তি স্বাক্ষরকে কেন্দ্র করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের চরম অবনতি ঘটছে এবং এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পই মোটামুটি ইসরায়েলের উপর ক্ষোভের মাত্রাটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে প্রকাশ্য অবস্থান নিয়ে। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে যে 53 বছরের মধ্যে প্রথমবারের মতো এনবিএ চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দে মেতে ওঠা নিক্সের কিছু সমর্থক শনিবার রাতে ও রবিবার ভোরের দিকে বিশৃঙ্খলা এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংস হয়ে ওঠায় এ পর্যন্ত 63 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার বার্ষিক পুর্টোরিকান ডে প্যারেড ছিল ম্যানহাটনে এবং সাংবাদিকদের সাথে সেই প্যারেডে চলাকালে তিনি উপস্থিত ছিলেন। সেখানে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে মেহর মামদানি আরো বলেছেন যদিও অধিকাংশ নিউ ইয়র্কবাসী যথাযথভাবেই আনন্দ উদযাপন করেছেন, তবে এমন কিছু মানুষও ছিলেন যারা তা করেননি। পুলিশ আরো জানিয়েছে যে এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এনওয়াইপিডির 10 জন সদস্য আহত হয়েছেন, তাদের মধ্যে একজনকে মুখে ঘুষিও মারা হয়েছে। মেয়র মামদানি আরো বলেছেন আমরা বরাবরই বলেছি এবং বারবারই বলেছি আমরা যতই উচ্ছ্বসিত হই না কেন পুলিশ কর্মকর্তারা বা অন্য যে কোনো কারো প্রতি সহিংসতার কোনো স্থান নিউ ইয়র্ক সিটিতে নেই এবং তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এদিকে 53 বছর পর এনবিএ চ্যাম্পিয়ন হওয়ায় মেয়র মামদানি ঘোষিত নিউ ইয়র্ক নিক্সের বিজয় শোভাযাত্রা, যেটাকে নিউ ইয়র্কের টিকা ট্যাপ প্যারেড বলা হয়, বৃহস্পতিবার স্কুল চলাকালীন সময় অনুষ্ঠিত হচ্ছে মেয়রের ঘোষণা অনুযায়ী এবং তা রিজেন্টস পরীক্ষার সময়ের সাথে সাংঘর্ষিক। এতে কিছু অভিভাবক ক্ষুব্ধ হয়েছেন এবং তারা বলেছেন যে রিজেন্ট বিজ্ঞান পরীক্ষার দিনেই এই প্যারেড বা শোভাযাত্রাটি আয়োজন করা হয়েছে। জীববিজ্ঞান এবং লিভিং এনভায়রনমেন্ট পরীক্ষাগুলো সকালে অনুষ্ঠিত হবে, অন্যদিকে আর্থ অ্যান্ড স্পেস সায়েন্সেস এবং ফিজিক্যাল সেটিং আর্থ সায়েন্সেস পরীক্ষাগুলো হবে বিকেলে বৃহস্পতিবার। একজন অভিভাবক ইতিমধ্যে একটি পিটিশন শুরু করেছেন যেখানে শহর ও স্টেটের কর্মকর্তাদের পাশাপাশি দলের মালিকদের কাছে প্যারেডের দিন পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য যে যেসব হাই স্কুল শিক্ষার্থী সেদিন রিজেন্টস পরীক্ষায় অংশ নিচ্ছেন না তাদের স্কুলে যাওয়ার প্রয়োজন নেই, এমনটাই জানিয়েছে বোর্ড অফ এডুকেশন। এছাড়া একজন শিক্ষার্থী বৃহস্পতিবারে স্কুল কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার দাবিতেও আরেকটি পিটিশনও শুরু করেছেন। এবার আসি বিশ্বকাপ ফুটবলের খেলা দিয়ে। বিশ্বকাপের এই পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোর মধ্যে সেরা সেটি আজ অনুষ্ঠিত হয়েছে। এই পর্যন্ত ম্যাচগুলোর মধ্যে সেরা সেটি আজ অনুষ্ঠিত হয়েছে ডালাসে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের শেষ লগ্নে কর্নার থেকে গোল করে জাপান 2-2 ব্যবধানে দুর্দান্ত এক ড্র অর্জন করেছে, তুলে নিয়েছে বলা যায়। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ভার্জিন ফন ডাইকের আলতো ছেড়ে দেওয়া হেডে বল জালে জড়িয়ে রোনাল্ড কোমানের দল এগিয়ে গিয়েছিল হল্যান্ড। তবে এর 6 মিনিট পরেই
বক্সের প্রান্ত থেকে কেইতো নাকামুরার গোলে জাপান সমতা নিয়ে আসে। ক্রিস্টিয়ানো সামারভিল চমৎকার এক শটে বল জালে জড়িয়ে নেদারল্যান্ডসকে আবারও এগিয়ে দেন। মনে হচ্ছিল জয় তাদের হাতের মুঠায়, নেদারল্যান্ডসের হাতের মুঠায়। কিন্তু ঠিক তখনই জাপানের হয়ে গোল করেন দাইচি কামাদা, অতিরিক্ত খেলোয়াড় হিসেবে যিনি মাঠে নেমেছিলেন। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার 2 মিনিট বাকি থাকতে কোকি ওগাওয়ার নেওয়া একটি হেড কামাদার গায়ে লেগে দিক পরিবর্তন করে ডাচ গোলরক্ষক বার্ট ভার্গেনকে পরাজিত করে জালে জড়ায় খেলায় সমতা ফিরে আসে। এর আগের ম্যাচে আজকে বিশ্বকাপের সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে আহ, আহ, জার্মানি কুরাসাওয়ার বিরুদ্ধে। নবাগত কুরাসাও তার খুব ছোট্ট একটি দ্বীপ ভেনিজুয়েলার উপকূলে। তারা খেলছে বিশ্বকাপকে ফুটবলের ফাইনাল ফাইনালে ফাইনাল পর্বের ম্যাচগুলিতে এবং এই কুরাসাওকে 7-1 গোলে হারিয়েছে দুর্দান্ত জার্মানি। যদিও প্রথমে তারা গোল করে এগিয়ে গেছিল, পরে কুরাসাও কয়েক মিনিট পরেই সেটিতে 11 মিনিটের মাথায় খুব সম্ভবত, যদি মনে করতে পারি আমি, সেটি সমতা নিয়ে এসেছিল এবং তারপর থেকেই খেলা পুরোপুরি জার্মানি নিয়ন্ত্রণ নিয়ে আসে। মাঝে মধ্যে কুরাসাও বিক্ষিপ্ত কিছু আক্রমণ করেছিল যদিও জার্মানির গোলমুখে, কিন্তু তাতে তারা সাফল্য পায়নি। জার্মানি শেষ পর্যন্ত 7-1 গোলে বিজয়ী হয়। তবে এই এই এত বড় ব্যবধানের বিজয়টা জার্মানির জন্য খুব ফলদায়ক হবে, তার কারণ এবারের বিশ্বকাপের পয়েন্ট সিস্টেমে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে এতদিন আমরা জানতাম দ্বিতীয় কোনো দেশও পয়েন্ট তালিকায় পরবর্তী রাউন্ডে খেলতে পারে, কিন্তু এবার দেখা যাচ্ছে তৃতীয় স্থানে যারা থাকবে তারাও খেলার সুযোগ সৃষ্টি হতে পারে গোল ডিফারেন্সের কারণে। কারণ ফিফা এই কাজটি করেছে এই জন্যই, যাতে যারা খেলছে খেলাগুলো তারা অতিরিক্ত গোল করার দিকে আগ্রহী হয়, কারণ গোল যত বেশি করবে গোল ডিফারেন্সটা তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ম্যাচের শেষ দিকে কে পরবর্তী রাউন্ডে যাবে সেটি নির্ধারণের ক্ষেত্রে। অতএব এবার দেখবে, লক্ষ্য করবেন যে প্রতিটি টিমই গোল করার দিকে বেশি আগ্রহী এবং যত গোলের ব্যবধান থাকবে গোল ডিফারেন্সের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকবে তাদের পক্ষে। আজকের দিনের শেষ খেলায় কিছুক্ষণ আগে আইভরি কোস্ট 1 গোলে হারিয়েছে ইকুয়েডরকে। হ্যাঁ, হ্যাঁ, আজকে আরেকটি খেলা আছে, এই পর্যন্ত শেষ যেটা আমি বলি। আরেকটি খেলা আছে রাতে 10টায় সেটি এবং আইভরি কোস্ট খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে ইকুয়েডরকে এই গোল 1-0 গোলে হারিয়েছে। আপাতত এখানে শেষ করি। শেষ করার আগে আবহাওয়ার কিছুটা খবর দিয়ে রাখি আজকে, এবং সেটি হচ্ছে নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ন্যাশনাল ওয়েদার সার্ভিসের সাথে সমন্বয় করে একটি আবহাওয়া সতর্কতা জারি করেছে নিউ ইয়র্কবাসীর জন্য, এবং সেটি হচ্ছে আজ রবিবার বিকেল থেকেই সোমবার ভোর পর্যন্ত, আগামীকাল ভোর পর্যন্ত নিউ ইয়র্ক সিটির 5টি বড় বা এলাকা জুড়ে তীব্র বজ্র ঝড় এবং ক্ষতিকারক বাতাসের বিষয়ে নগরবাসীকে সতর্ক করা হয়েছে। আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন যে দ্রুত ঝড়ো পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং এর ফলে ঘন্টায় 60 মাইলেরও বেশি গতিবেগে দমকা হাওয়া, ঘন ঘন বজ্রপাত এবং স্বল্পস্থায়ী হলো প্রবল বর্ষণ হতে পারে। ঝুঁকিপূর্ণ সময়কালটি মূলত রবিবার বিকেল 4টা থেকে আগামীকাল সোমবার ভোর 2টার মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও সব এলাকা সমানভাবে ক্ষতিগ্রস্ত নাও হতে পারে। তবু সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা প্রয়োজন। আপাতত এখানে শেষ করি আজকে, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। সো নিক্স যে এত বড় ঐতিহাসিক বিজয় লাভ করলো, এই বিষয়ে কিছু বলবেন? না, এটা 53 বছর পর তারা অর্জন করেছে এবং 53 ইয়ার্স আফটার। এবং কালকে রাতে মনে হচ্ছিল নিউ ইয়র্কের শহরে মানে আনন্দের ফ্লাড যাকে বলে, আগে বন্যা শব্দটা আমি ছিলাম বাইরে, কিন্তু আমি যা দেখেছি তাতে মানে ইট ইজ অলসো এ হিস্ট্রি যে মানুষ এত আনন্দ করতে পারে। নিউ ইয়র্ক সিটিতে কি পরিমাণ মানুষ আছে যারা নিউ ইয়র্কের 53 বছর আগে বিজয়টা দেখেছিলেন? খুব কম সংখ্যক মানুষ বেঁচে আছেন। অতএব তরুণ প্রজন্মের যারা আছেন তারা এই আনন্দে এতটাই উচ্ছ্বসিত এবং এটি কিন্তু নিউ ইয়র্ক সিটির জন্য অর্থনৈতিকভাবে এক দারুণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে নিক্স সংক্রান্ত যত পণ্য সামগ্রী আছে সবগুলো দোকান থেকে উধাও হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, কালকে আমি তো ব্রুকলিনে ছিলাম। ব্রুকলিনে আমার কাছে খেলা শেষ হওয়ার সাথে সাথে
মানে মনে হচ্ছিল যে হঠাৎ করে যেন চতুর্দিকে শুধু আওয়াজ শোনা যাচ্ছে এবং রাস্তায় বেরিয়ে আসছে লোকজন, পঙ্গপালের মতো লোকজন বেরিয়ে আসছে রাস্তায়। এবং আই ওয়াজ সারপ্রাইজ, আমার সাথে ছিলেন একজন ক্যান্ডিডেট, তিনিও বের হয়ে গেলেন এবং তাদের সাথে মিশে গেলেন। সো আমি এমনি গিয়েছিলাম, বাট এইরকম অবস্থা হবে এটা আমি চিন্তা করতে পারি। আপনার সাথে একজন ক্যান্ডিডেট ছিলেন, ক্যান্ডিডেটের নামটাও বলতে পারতেন, তিনিও তো স্পোর্টসের ফ্যান হতে পারেন। যাই হোক, তিনিও তিনিও তাদের সাথে গিয়ে একদম না না না, আমি যেটা জন্য বলার চেষ্টা করছি, এখানকার রাজনীতিবিদরা স্পোর্টস ফ্যান হয়। মেয়র মামদানি স্পোর্টসের এক বড় মানে মাপের ফ্যান। তিনি ওয়ার্ল্ড কাপ ফুটবল ম্যাচে গতকাল উপস্থিত ছিলেন নিউ ইয়র্কবাসীর সাথে, গভর্নর হকুলের সাথে, নিউ জার্সির গভর্নর শেরিলের সাথে একই বেঞ্চে বসা ছিলেন, বক্সে যদিও। এবং আমি মনে করি এখানকার রাজনীতিবিদরা খুবই স্পোর্টস ফ্যান। অতএব আপনার সাথে যে রাজনীতিবিদ ছিল তার নামটা প্রকাশ করলে ভালো হতো। যাক, আমি যে কথাটা বলার চেষ্টা করছি নিক্সের ব্যাপারে, এবং সবচেয়ে কাকতালীয় না হলেও ব্যাপারটা আমার কাছে বেশি লেগেছে যে এত বেশি বাংলাদেশি বংশোদ্ভূতরা নিক্সের ফ্যান, যেটা আমার ধারণার বাইরে ছিল। যে বাংলাদেশি আমাদের প্রজন্ম কিংবা আমাদের বয়সের কাছাকাছি মানুষও এই যে আমেরিকার খেলাগুলোকে নিজেদের খেলা হিসাবে ভাবতে শুরু করেছে, এইটি আমি মনে করি একটা খুব ভালো সাইড, ভালো দিক। আমাদের সাথে আজকে যুক্ত হবে আমাদের এই প্রজন্মের একজন, তার নাম হচ্ছে ফারিহা, এবং সে একটু পরে আমাদের সাথে যুক্ত হবে, এবং তার আপনার ফারাহ রহমান। যে কথাটা শেষ করতে চাচ্ছিলাম, যে আমেরিকার খেলাগুলিকে এরা ধারণ করা শুরু করেছে, পাশাপাশি বাংলাদেশে ফেলে আসা ফুটবলকেও, ক্রিকেটকেও কিন্তু কেউ ছাড়েনি। এইটি আমি মনে করি খুব একটা ভালো দিক আমাদের প্রজন্মের জন্য এবং আমাদের বয়সী কিংবা আমাদের সম্মুখে কিছু অল্প বয়সে যারা আছেন তাদের জন্য। কারণ খেলাধুলা এই দেশে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং খেলাধুলাকে এই দেশে এতটা গুরুত্ব দেওয়া হয় যেটা আমার মনে হয় পৃথিবীর খুব কম দেশে আছে, ইউরোপের কয়েকটি দেশ ছাড়া এতটা গুরুত্ব খেলাধুলাকে দেওয়া হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হাসান ভাই, আপনার কাছে আসছি, বাট বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের হাসান পারভেজ রেজা, যিনি হেড অফ ইনপুট অ্যান্ড প্ল্যানিং চ্যানেল 1। উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। একটু বিষয় জানতে আজকে একটু আলোচনা করতে চাই। বেনজির আহমেদ, আপনারা জানেন পুলিশের সাবেক আইজিপি, উনি দুবাইতে গ্রেফতার হয়েছেন, এবং তার এই গ্রেফতার নিয়ে কিন্তু প্রচুর, মানে আসলে তার যে সম্পদের যে পাহাড় নিয়ে অনেক রিপোর্ট আমরা পড়েছি, এবং তিনি এতদিন কোথায় ছিলেন অনেকেই জানতেন না। তারপরে আজকে আবার হঠাৎ করে সংসদে বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তাকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রেফতার নিয়ে প্রথম আলো রিপোর্টে আমি পড়েছি যে তাকে ফিরিয়ে আনার যে ব্যাপার, এটা নিয়ে যে আইনি কিছু জটিলতা আছে এইসব বিষয়। সো আমার মনে হয় যে পারভেজ রেজা, আপনি তো অনেক কিছুই জানেন, যেহেতু আপনি বাংলাদেশেও আছেন, এবং এই বিষয়গুলো হয়তো আপনি কাভারও করেছেন, এবং আপনার সাথে বোধহয় ব্যক্তিগতভাবে জানাশোনাও ছিল বেনজির আহমেদের। আপনার কাছে কি মনে হয়, দ্য হোল পুরো ঘটনাটা কি মনে হয়? দেখুন, বেনজির আহমেদের এই গ্রেপ্তারটা গতকালকে, মানে আমাদের এখানে তো গতকাল হয়ে গেছে। এটি অন্যরকম একটি নাটকীয় ঘটনা আমি বলবো, কারণ এইভাবে সংসদে আগে স্বরাষ্ট্রমন্ত্রী কোন ধরনের জানান না দিয়ে, মানে আগে কিন্তু পূর্বাপর আমরা এভাবে টের পাইনি যে বেনজির আহমেদ দুবাইতে গ্রেপ্তার হয়েছেন, এবং সেটি শুক্রবার দিন কিন্তু উনি গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ সময় যদি, এবং সেটা কালকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এবং এটি একটি একদিক থেকে অভাবনীয় ঘটনা, কারণ বাংলাদেশের সাবেক কোন আইজিপি এর আগে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে এইভাবে গ্রেপ্তারের কোন ঘটনা বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে নেই। আপনারা আরো ভালো বলতে পারবেন, কিন্তু আমি শুনি আমার এই সাংবাদিকতা প্রায় 20 বছরের মধ্যেও আমি এরকম কোনো শুনিনি, বা আগেও যতদূর ঘটেছি যে সাবেক কোন আইজিপির ক্ষেত্রে এটা হয়নি। বঙ্গবন্ধু হত্যা মামলার ইন্টারপোলের মাধ্যমে দু একজনকে গ্রেপ্তারের চেষ্টা সরকার করেছে। একজনকে আপনি জানেন যে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনা হয়েছিল, মহিউদ্দিন। আচ্ছা, এটি একটি এই অর্থে অভাবনীয় ঘটনা যে দুবাই থেকে, আপনারা জানেন যে ট্যাক্স হেভেন হিসেবে পরিচিত এখন দুবাই। তো সেখান থেকে যে মামলাটি রয়েছে সেই মামলাটি দুদকের মামলা, এবং এটি অবৈধ সম্পদ অর্জনের মামলা। তো সেই মামলায় বেনজির আহমেদ যে গ্রেপ্তার হবেন, এটি আসলে আমি ব্যক্তিগতভাবে বা বাংলাদেশের খুব কম মানুষই আছেন যারা ভেবেছেন বলে আমার মনে হয় যে সেই মামলায় তাকে গ্রেপ্তার করা
হতে পারে বা এরকম কোনো ঘটনা আছে? এর আগে আমি যদি বলি যে এর আগে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু এই দুদকের এই ধরনের মামলা ছিল। সরকারের পক্ষ থেকে গ্রেপ্তারের চেষ্টা কখনো কখনো হয়েছে। কিন্তু সেটি শেষ পর্যন্ত কোনো কর্তৃপক্ষ তাদেরকে, বিশেষ করে দুবাই বা আবুধাবি কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে, এরকমটি আমরা দেখিনি। হত্যা মামলার ক্ষেত্রে কয়েকটি ক্ষেত্রে দেখেছি, কিন্তু দুদকের মামলার ক্ষেত্রে এটি বলতে পারেন যে একটি বড় ধরনের অগ্রগতি। তবে আপনি যেটি একটু আগে বলছিলেন যে এখন যে প্রক্রিয়াটি, যে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা, সেই ফিরিয়ে আনার প্রক্রিয়াটি কিন্তু খুব আহ সহজ নয়। কারণ এক্ষেত্রে বেশ কিছু আইনি জটিলতা রয়েছে বাংলাদেশের। শুধুমাত্র এটি আইনগতভাবে, অর্থাৎ বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, সেটি পাঠিয়ে দিলেই হবে না। এক্ষেত্রে কূটনৈতিক যোগাযোগটাও বোধহয় খুব বেশি গুরুত্বপূর্ণ। তবে পাশাপাশি এটি বলে রাখা যায় যে কূটনৈতিক যোগাযোগ ছাড়া বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছেন বা সেটিও বিশ্বাস করার কোনো কারণ নেই। তবে এক্ষেত্রে দুই দিক থেকেই বাংলাদেশের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে যে বাংলাদেশ পুলিশের একটি বড় ধরনের অর্জন বলতে পারেন তার এই গ্রেপ্তার। ওকে, সো আপনি কি মনে করেন যে এটা জাস্ট বাংলাদেশ গভর্নমেন্টের যে ইন্টারপোল রেড অ্যালার্ট, এটার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, বা এর পেছনে অন্য কোনো কারণ আছে? ইন্টারপোল রেড অ্যালার্টটা তো বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে 2025 সালেই এটি জারি করা হয়েছে, এবং সেই জারিটার প্রেক্ষিতেই তো আজকে তার গ্রেপ্তার, এবং এটি তো সংসদে জানিয়েছে। কিন্তু এটি সবার ক্ষেত্রে সব যে বিভিন্ন সময় কার্যকর হয়েছে এমনটি তো বলা যাবে না। এরকম প্রায় 59 জনের মতো করে অ্যালার্ট জারি আছে। তো সেই জায়গাটি থেকে বলতে পারেন যে এখানে শুধুমাত্র রেড অ্যালার্ট নয়, এর মধ্যে অবশ্যই কূটনৈতিক তৎপরতা বা অন্য আরো কিছু তৎপরতা নিশ্চয়ই এর মধ্যে ছিল। সো আপনি কি আপনার তো জানা আছে যে ওয়েস্টার্ন কোনো দেশ যদি হতো তাহলে হয়তো অনেক আইনি বাধ্যবাধকতা থাকতো, কিন্তু আরব আমিরাতের সাথে বাংলাদেশের সম্পর্ক সফার আমরা জানি যে খুব ভালো সম্পর্ক আছে সরকারের, এবং সেখানে এই যে মানবাধিকার আইনের যে বিভিন্ন বিষয়, এইগুলো তো ওইখানে তেমন মানে ওয়েস্টার্ন যে আপনার যে সিস্টেম, এই সিস্টেমটা পুরোপুরি ওই দেশে পালন করা হয় না। সো আপনি কি মনে করেন না যে খুব তাড়াতাড়ি তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে? না, এটি আমি যেটি বললাম একটু আগে, যে এখানে কূটনৈতিক তৎপরতাটা খুব বেশি কাজে দেবে, এবং আইনি বিষয়গুলো তো রয়েছে। আপনাকে এক্ষেত্রে বলে রাখতে পারি যে আরাফ খান নামে একজন, আপনি বলতে পারেন যে বাংলাদেশের আহ একেবারেই এই তো, তাকে বাংলাদেশে আগে কখনো কেউ চিনতো না, কিন্তু একজন হঠাৎ করে দুবাইতে সে বাংলাদেশের একজন বড়, মানে এমন ভাবে আবির্ভূত হলেন যে তিনি অনেক বিলিয়ন ডলারের বা মিলিয়ন ডলারের মালিক, অনেক বড় ব্যবসায়ী। এবং পরবর্তীতে জানা গেল তিনি বাংলাদেশে একটি হত্যা মামলার আসামি, এবং সেটি পুলিশের হত্যা মামলার এবং আসামি। সাকিব কিন্তু খান সেই গিয়েছিলেন তার আপনার স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে। সাকিব আল হাসান সাকিব আল হাসান, সহ হ্যাঁ, সাকিব বাংলাদেশের আল হাসান। বিভিন্ন সেলিব্রিটিরা তার দাওয়াতে গিয়েছিলেন, কিন্তু কেউ তো জেনে যাননি আসলে যে তিনি আসলে কতটা ভালো লোক বা খারাপ লোক। একজন ব্যবসায়ী হিসেবেই সবাই গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে জানা গেল যে তিনি এখানে একজন পুলিশ সদস্যকে হত্যা করে তারপরে এই দেশ ত্যাগ করেছিলেন, এবং বলতে পারেন যে আন্ডারওয়ার্ল্ডের একজন লোক। এবং তখন প্রশ্ন উঠেছিল, এই বেনজির আহমেদের কথাই উঠেছিল, যে আরাফ খান এর মাধ্যমে বেনজির আহমেদও অর্থ পাচার করেছে, এরকম বিভিন্ন কথা তখন আমরা শুনেছি, যে তার সাথে তার একটি যোগাযোগ আছে। সত্য মিথ্যা কিন্তু কেউ এটি এটির প্রমাণিত দলিল পত্র ছিল না, কিন্তু আরাফ খান এত টাকা কোথায় পেল, সেই প্রশ্নগুলো এসেছে। এবং তাকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সরকার ওই সময় বেনজির আহমেদও সম্ভবত, যতটুকু আমার মনে পড়ে, যে তিনি তখন আইজিপি ছিলেন তার সময়, এবং প্রশ্ন উঠেছিল যে তিনি হয়তোবা তাকে গ্রেপ্তার করাতে চান না, বা এরকম নানা ধরনের কথা উঠেছিল। কিন্তু যে বিষয়টি হলো যে তাকে কিন্তু ওই হত্যা মামলায় গ্রেপ্তার করা যায়নি, এবং যেটি হয়েছে পরবর্তীতে জানা যায় যে তিনি ভারতীয় পাসপোর্ট ব্যবহার করছেন, অর্থাৎ তিনি এতটাই সো ধূর্ত ছিলেন। আরাফ খানের প্রসঙ্গটা যে আপনি আনলেন, এর সাথে কি বেনজিরের সম্পর্ক কি? আমি না, আমি এটা আনলাম এই কারণে যে
অর্থাৎ তাকে তিনি দুবাইতে অবস্থান করছেন, কিন্তু তাকে গ্রেপ্তার করে কিন্তু দুবাই কর্তৃপক্ষ পাঠায়নি। এবং সেক্ষেত্রে কেন হয়েছে, সেক্ষেত্রে তিনি অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করতেন এবং সেটি দাবি করে তিনি সেই দেশের নাগরিকত্ব দাবি করেছিলেন। কাজেই অর্থাৎ একটি আইনি সুরক্ষা তিনি এইভাবে নিয়েছিলেন। বেনজির আহমেদের ক্ষেত্রে বেনজির আহমেদ অন্য কোনো দেশের পাসপোর্ট গ্রহণ করেছেন কিনা আমরা জানি না। তিনি অন্য কোনো এই ধরনের ব্যক্তি সাধারণত দেখা যায় যে গোপনে বিভিন্ন দেশের পাসপোর্ট ক্যারি করেন এবং সেগুলো দেখিয়ে এক ধরনের আইনি সুরক্ষা নেওয়ার চেষ্টা করেন বিভিন্ন দেশে। তো এই বিষয়গুলো কিছুটা আইনি বিষয় রয়েছে। আর আরব আমিরাতের ক্ষেত্রে যেটি হলো যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ভালো আছে, বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে, কিন্তু এই সব ক্ষেত্রে কূটনৈতিক যোগাযোগটা যেরকম দরকার, এবং বেনজির আহমেদকে আপনি ভাবতে পারেন যে তিনিও কিন্তু তার জায়গা থেকে তিনি চেষ্টা করবেন, এবং তারও তো কিছু প্রভাবশালী ব্যক্তি আছে বলেই আমার বিশ্বাস, সেটি আরব আমিরাত হোক বা অন্যান্য জায়গা হোক, এবং একটি বড় রাজনৈতিক গোষ্ঠীও তো তার সাথে আছে। তো সেই ক্ষেত্রে তিনি তার সর্বোচ্চ চেষ্টাটা করবেন যে তাকে যেন বাংলাদেশে ফেরত না দেওয়া হয়, সেটি আমি নির্দ্বিধায় বলতে পারি। এবং সেই জায়গাটি থেকে আরব আমিরাতের আদালতে তাকে এখন প্রমাণ করতে হবে যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোটা কতটা জরুরি, এবং তাদের আইনেও সেটি অ্যাপ্রুভ করতে হবে। কারণ শুধু তিনি এখানে গ্রেপ্তার হয়েছেন, কিন্তু বাংলাদেশে তাকে ফেরত পাঠানো হবে কি হবে না সেটি কিন্তু ওই দেশের আদালত নির্ধারণ করবে, এবং সাথে সরকার। কাজে এই বিষয়গুলো যদি বাংলাদেশ সরকার খুব ভালোভাবে ডিল করতে পারে, তাহলে তাকে দ্রুততম সময়ের মধ্যে এখানে ফেরত আনা যাবে। এবং ওই দেশের আইনে এই মানি এই অবৈধ সম্পদ অর্জন বা এই বিষয়গুলো কিভাবে ওখানে বলা আছে, কতটা বড় অপরাধ হিসেবে সেখানে ব্যাখ্যা করা আছে, এবং সেক্ষেত্রে তাদেরকে সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর বিষয়ে তাদের অতীত যে কাস্টম গুলা রয়েছে বা বিগত দিনের ট্রেডিশনটা কি রয়েছে, সেখানে সেই বিষয়গুলো এখানে সামনে আসতে হবে। দেখুন, হত্যা মামলার ক্ষেত্রেও বেশ কয়েকটি এই কাতার এবং আবুধাবি থেকে বেশ কয়েকজনকেই বাংলাদেশে ফেরত আনা হয়েছে বিগত দিনে, এবং সেগুলো খুব হাই প্রোফাইল কোনো ব্যক্তিবর্গ, সেটি সরকার এই তাদের চ্যানেলে অর্থাৎ ইন্টারপোলের চ্যানেলের মাধ্যমেই বাংলাদেশ পুলিশ করেছে। থ্যাংক ইউ। দুর্নীতির ক্ষেত্রে একটু আপনার কাছে সময় নিয়ে আমি আরিফ রহমান আপনার কাছে জানতে চাই যে যে খবর বেরিয়েছে যে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু একটু আগে পারভেজ রেজা উনি যেটা বলছিলেন যে একজনের নাম যে বলছিলেন কি খান যেন, আরাফ খান, রাইট? আরাফ খান এইরকম একজন ব্যবসায়ীর সাথে আমরা যেটা একটা খবর পেয়েছি দুবাই থেকে, যে ওইখানে লোকাল একজন ব্যবসায়ীর সাথে বেনজির আহমেদের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে এবং ওই ব্যবসায়ীর আপনার অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে। আপনি কি এই বিষয়ে জানেন আরিফ? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যে জয়েন করেছে পারভেজ, সে দীর্ঘদিনের সহকর্মী আমার। আমরা একই সাথে সাংবাদিকতা অলমোস্ট শুরু করেছিলাম। সে যে তথ্যগুলো দিয়েছে সে তথ্যগুলোর ব্যাপারে আর কিছু বলার নেই। আমি বেনজির আহমেদকে যতটুকু জেনেছি, উনি মূলত দুবাইতে ওনার 4 ধরনের বিজনেস আছে। ফার্স্ট হচ্ছে তার স্বর্ণের বিজনেস আছে, এবং আরাফ খানের সাথে যে বিজনেস আছে, আরাফ খান একাধিকবার প্রকাশ্যেও সরাসরি বিজনেসের কথা না স্বীকার করলেও বিষয়গুলো অনেকভাবে এসেছে। রিয়েল এস্টেট বিজনেস আছে, কারণ বেনজির আহমেদ সরাসরি না বললেও তার আশেপাশের যে পুলিশ কর্মকর্তারা আমাদের সাথে অনেক ভাবে কথা হয়েছে, এবং সুনির্দিষ্ট তথ্য নেই যে কোন কোন এলাকায় রিয়েল এস্টেট বিজনেসের সাথে সে জড়িত। আর এখন যে বিষয়টি, তার নামে একাধিক মামলাও বেনজির আহমেদ ওখানে গিয়েও বেশ কিছু ব্যবসায়ী দ্বন্দ্বের কারণে অনেকের সাথে এই মামলাও হয়েছে। আমার কাছে যে তথ্য আছে তার একটি সুনির্দিষ্ট কোন মামলায় তাকে মূলত আটক করা হয়েছিল, এবং এই আটকের পরেই মূলত কথা চলছে, যেহেতু ইন্টারপোল তার আগে থেকে গ্রেফতারি পরোয়ানা তাকে চাওয়ার ব্যাপারে কথা চলছে, সেটি এখন আলোচনায় চলছে। তো এখন পারভেজ রেজা যেটা এরই মধ্যে বলেছে, সেখানকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে আসাটা এটা কতটুকু সহজ হবে এটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না।
তাইলে আপনার ওই যে মিস্টার খান যার সাথে স্বর্ণের ওই যে একজন পুলিশকে হত্যার দায়ে যে অভিযুক্ত অথবা আসামি সে, রাইট, তার সাথে কি ওনার ব্যবসায়িক পার্টনারশিপ আছে? শুধু আরাব খান নয়, অনেকের সাথেই তার ব্যবসায়িক সম্পর্ক আছে, কিন্তু আমি আবারও বলছি একজন সংবাদকর্মী হিসেবে সুনির্দিষ্ট কোনো নথি আমার কাছে নেই। তার যে মানে সব বেনজির আহমেদের আশেপাশে যারা আছে এবং দুবাইতে অনেক ব্যবসায়ী যারা আছে, তারা কিন্তু স্পেসিফিক করে কোনো কিছু বলেনি যে এই ব্যক্তির সাথে নথিগতভাবে আমরা জানতে পেরেছি যে সম্পর্কটা আছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, এমনকি লন্ডন, বিভিন্ন দেশেও তার বিজনেস আছে, এমনকি আমেরিকায় লস অ্যাঞ্জেলেসেও বেনজির ভাই কোনো একটা মানে কোনো একটা অনুষ্ঠানেও বলেছে যে আমেরিকাতেও তার প্রপার্টি আছে, এরকম একটা গল্প আমাদের সাথে করেছিল। রাইট, থ্যাংক ইউ সো মাচ। সো দ্যাট মিনস যে দুবাইতে ওনার যে ব্যবসায়িক যে পার্টনারশিপ, এই পার্টনারশিপের গন্ডগোল ছিল এবং ওইখানেও তার বিরুদ্ধে মামলা ছিল ওই বিষয় নিয়ে। হ্যাঁ, এই বিষয়ে আমি দেখুন, একটি বিষয় আমি তোমার সহযোগিতা করতে পারি আলোচনার স্বার্থে, যে এটি মানে এটা গতকাল থেকে আমাকে মনে হয়েছে, মানে এটি কি মানে আমি কি কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে বলছি তা না। তা দুবাইকে আমরা কি হিসাবে জানি? দুবাইকে আমরা জানি একটি ট্যাক্স হ্যাভেন, বা এই যে যারা বিভিন্ন দেশ থেকে মানি লন্ডারিং বা এই ধরনের অভিযুক্ত থাকে, তাদের একটি জায়গায় এই দুবাইয়ের সবারই কম বেশি প্রপার্টি আছে। বাংলাদেশের বহু রাজনীতিবিদ আছে যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বিগত দিনে আমরা দেখেছি, সবাই গন্তব্য দুবাই কেন্দ্রিক। আশেপাশের কয়েকটি আরেকটি দেশ আছে মালয়েশিয়ায়, অনেকে যান, কিন্তু মালয়েশিয়ার ট্রেন্ডটি কমে গেছে। এবং গত বলতে পারেন যে বছর 10 ধরে সবারই জায়গা এটি, এবং এটি পৃথিবী জুড়ে এটি দুবাই একটি হাব হিসাবে তৈরি হয়েছে এবং সবাই তাদের টাকা পয়সা ওইখানে জড়ো করে, অর্থাৎ যেটিকে অর্থ পাচার আমরা বলি আর কি। কাজে এটি তো হয়েছে ওই দেশের পলিসিগত কারণে আর কি। কাজে সেই জায়গায় দুর্নীতির কোনো মামলার কারণে সেই দেশের কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে ফেলেছে বাংলাদেশের এই রেড নোটিশের কারণে, এটি আমার কাছে গতকাল থেকেই এটি পুরোপুরি হ্যাঁ, ওইখানে যে ব্যবসায়িক গোষ্ঠী আছে বা ওইখানে যারা প্রভাবশালী আছেন বা ওখানে অনেক বছর ধরে থাকছেন, এরকম কোন একটা গোষ্ঠী বা ব্যক্তির সাথে কোনো না কোনো দ্বন্দ্বের বিষয় বা কোনো না অন্য কোনো ইস্যু এখানে আছে, যারা আসলে আপনারা বলতে পারেন যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিগত দিনে দেখেছি এই যে এশিয়ান কালচার বলেন বা এই করেন, এটা তো বাংলাদেশ, দুবাই বা এই আমরা তো অনেকটা কাছাকাছি। সেক্ষেত্রে তাকে ধরিয়ে দেয়া বা ধরানো হয়েছে কোনো স্বার্থের দ্বন্দ্বের কারণে, এরকম কোনো কিছু হলে সেটি অমূলক কোনো কিছু না। কিন্তু এই তথ্যগুলো কিন্তু আমি আবারও বলছি যে আমার কাছে ভেরিফাইড কোনো কিছু না। থ্যাংক ইউ সো মাচ। এটা আমাদের কাছে অনেক লজিক্যাল এক্সপ্লানেশন বলতে পারেন। রাইট, আমাদের কাছে বিভিন্ন তথ্য আসছে এবং আমার কাছে একটা তথ্য আসছে যেটা আরিফের সাথে একটু আগে আমি আলাপ করছিলাম, যে ওইখানে লোকাল কিছু ব্যবসায়ীর সাথে তার ব্যবসায়িক দ্বন্দ্ব এবং যে মামলা, ওই মামলার পরিপ্রেক্ষিতেও তাকে গ্রেফতার করা হয়েছে এবং এটা আলটিমেটলি সেটি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বেনজির আহমেদের বিরুদ্ধে বিভিন্ন সময় অনেক টাকা, এখানে দেখেন দুদকের মামলাটি মাত্র 11 কোটি টাকা, 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, মানে এটি মানে বাংলাদেশের ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ, এটা তো ওনার যে হিসাব দেখেছি আমরা, এটা কি ইজ নাথিং। ওনার তো কয়েকশো কোটি টাকা, এটা নাথিং। এবং ওনার কাজে সেই 11 কোটি টাকার একটি মামলার একটি রেড নোটিশের অ্যাপ্লাই এর কারণে, এবং আপনাকে বলে রাখি যে রেড নোটিশ বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হলেও আর সেটি কিন্তু ওয়েবসাইটে এখন পর্যন্ত দৃশ্যমান কখনো হয়নি, অর্থাৎ ইন্টারপোলের ওয়েবসাইটে। কিন্তু আপনি যেটা বলেছেন যে এটি বাংলাদেশকে শুক্রবারের পরে এটি জানানো হয়েছে এবং বাংলাদেশ কর্তৃপক্ষ জানতে পেরেছে এবং তারপরে এখন তাকে ফেরানোর এই যে প্রক্রিয়াটি, এখন ওইখানে যদি তার বিরুদ্ধে কোনো নতুন কোনো মামলা থাকে, মানে ওই ব্যবসায়ীর যদি কোনো মামলা থাকে বা কোনো মামলার উদ্ভব হয়, তাহলে সেটি নিশ্চয়ই আমার যেটি আইনি জ্ঞান সেটি আগে ফেস করতে হবে। সেটি যদি হয়, আমি যদি বলছি যদি সেটি সত্য হয়, তাহলে তো সেই মামলাগুলোর তার শুরা হওয়ার পরে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি। So let's see what happened. Let's see what happened. Thank you Arif, আপনাকে অনেক ধন্যবাদ, and thank you
পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমাদের আরও কিছু সাবজেক্ট, এনিবডি হ্যাভ এনি কোয়েশ্চেন? আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়ে? আমার মনে হয় কোনো কোয়েশ্চেন নেই। থ্যাংক ইউ আপনাদের দুজনকে, অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাই, আপনার কাছে আসছি একটু ফ্যাটি লিভার সম্পর্কে জেনে নেই আমরা। আমাদের ডক্টর বি.এম. আতিকুজ্জামান আছেন, আপনার কাছে একটু ডিটেলস জানবো আপনার বিষয়টি। ওনার কাছে আগে সংক্ষেপে জেনে নেই, ফ্যাটি লিভার ডে অলরেডি অতিবাহিত হয়েছে, বাট ফ্যাটি লিভার মান্থ চলছে এখন। আমরা বি.এম. আতিকুজ্জামান আপনার কাছে শুনতে চাই যে ফ্যাটি লিভার এইটার প্রতিকার কি, এটার লক্ষণ কি, এবং এটা যদি হয় আমাদের কি করতে হবে? অনেক ধন্যবাদ তাহের ভাই এবং আমার প্রিয় যারা রয়েছেন আজকে প্যানেলে এবং আমাদের দর্শকরা। ফ্যাটি লিভার আসলে তাহের ভাইয়ের খুব প্রিয় সাবজেক্ট। উনি অনেকবার আমাকে ফ্যাটি লিভার, মেটাবলিক ডিসফাংশন সম্পর্কে বলতে বলেছেন আগে। তবে এই মাসটা স্পেশাল কারণ এটা তো ফ্যাটি লিভার মান্থ। দুদিন আগে ফ্যাটি লিভার ডে চলে গেল। ফ্যাটি লিভার আসলে একটা নীরব ঘাতক। যখন আমাদের লিভার বা যকৃতের ভিতরে অতিরিক্ত চর্বি জমে যায় তখন আমরা তাকে বলি ফ্যাটি লিভার। নর্মালি আমাদের সবার লিভারে কিন্তু শতকরা 5% বা 5% অংশে কিন্তু চর্বি রয়েছে, কিন্তু এর চেয়ে বেশি যখন চলে যায় তখন আমরা এটাকে বলি ফ্যাটি লিভার। আর আমাদের মেডিকেল সায়েন্সে এই রোগকে আমরা এখন বলি মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটো হেপাটিক লিভার ডিজিজ কিংবা MASLD। তো এটা শুধু লিভারের রোগ না, এটা কিন্তু একটা কমপ্লেক্স সিচুয়েশন। বরঞ্চ যাদের ডায়াবেটিস আছে, যারা স্থূল, যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের হৃদরোগ বা কার্ডিয়াক প্রবলেম আছে, তাদের সাথে কিন্তু ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এবং এটা বাড়ছে এ কারণে যে আমাদের ওভারঅল পপুলেশনের ওজন বাড়ছে, ডায়াবেটিস বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে, আমাদের শারীরিক পরিশ্রম কমে যাচ্ছে, আমাদের কায়িক পরিশ্রম কমে যাচ্ছে, আমরা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করছি, আমাদের কোমরের চারপাশে চর্বি বাড়ছে এবং আমাদের জীবনযাপন অনিয়মিত। আমরা জানি তাহের ভাইয়ের খুব ফেভারিট সাবজেক্ট হলো ঘুম, আমাদের ঘুম কমে যাচ্ছে। এবং আমাদের বাংলাদেশি জনগোষ্ঠীর মধ্যে খুব ইম্পর্টেন্ট, আমরা অনেকেই দেখতে খুব একটা বেশি মোটা না হলেও আমাদের পেটের দিকে, বিশেষ করে পেটের চারদিকে কিন্তু চর্বি থাকে বেশি, যেটাকে আমরা বলি ট্রাঙ্কাল ওবেসিটি। এবং এই ধরনের মানুষরাই কিন্তু ফ্যাটি লিভারে আক্রান্ত হন। তার ভাই জিজ্ঞেস করেছেন যে উপসর্গ কি। ফ্যাটি লিভারের সবচেয়ে বড় উপসর্গ যে এর কোনো উপসর্গ নেই আসলে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে মানুষজন সহজে ক্লান্ত হয়ে যান, তাদের পেটের ডান দিকে উপরের দিকে যেখানে লিভার আছে সেখানে একটু অস্বস্তি বোধ করেন, দুর্বলতা হয়, মনোযোগ কমে যায়। এখন সাধারণত অনেক সময় জাস্ট ব্লাড টেস্ট করার সময় কিংবা আলট্রাসোনোগ্রাম করার সময় হঠাৎ করে রোগটা ধরা পড়ে, তখনই তারা জানতে পারে। এবং এই মুহূর্তে কিন্তু ফ্যাটি লিভার নির্ণয়ের খুব সহজ পদ্ধতি আছে। রক্ত পরীক্ষা, যেটাকে আমরা লিভার এনজাইম, আলট্রাসোনোগ্রাম, ফাইব্রোস্ক্যান, যেটা হলো খুব সেন্সিটিভ টেস্ট, এটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট, কোনো ব্যথা লাগে না এই টেস্টটা করতে। এখানে শুধুমাত্র এটা চর্বি নিরূপণ করে না, লিভারে কি পরিমাণ ইনফ্লামেশন বা প্রদাহ হচ্ছে বা কি পরিমাণ ফাইব্রোসিস বা স্কার টিস্যু হচ্ছে সেটাও কিন্তু এটা এটা ডায়াগনোসিস করতে পারে এবং আর্লি লিভার সিরোসিস ধরতে পারে। এখন ফ্যাটি লিভার কেন ইম্পর্টেন্ট? এটা আসলে একটা বিপজ্জনক সমস্যা, এটা কিন্তু খুব সাধারণ সমস্যা না। এবং বাস্তবে এটা যদি অবহেলা করেন তাহলে ভবিষ্যতে কিন্তু গুরুতর জটিলতা তৈরি হতে পারে। সো যাদের লিভারে ফ্যাটি লিভার আছে তারা ইন ফিউচার ফাইব্রোসিস থেকে সিরোসিস হতে পারে, লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর যাদের ফ্যাটি লিভার আছে তাদের সাধারণত হৃদরোগ, স্ট্রোক কিংবা কিডনি রোগের সম্ভাবনা বেশি থাকে। এখন এর মূল ভিত্তি কি? চিকিৎসার মূল ভিত্তি কিন্তু ভেরি ইন্টারেস্টিং, এবং এটা কিন্তু সুখবর বলবো যে চিকিৎসার মূল ভিত্তি হলো জীবনযাত্রার পরিবর্তন। শরীরের মোট ওজনের যদি 7 থেকে 10% কমাতে পারে কেউ, তাহলে কিন্তু লিভারের উল্লেখযোগ্য উন্নতি হয়। কেউ যদি সপ্তাহে অন্তত 150 মিনিট করে হাঁটেন, সাইকেল চালান বা অন্য কোনো যে কোনো শারীরিক কার্যক্রম করেন, বাগানে কাজ করেন, 150 মিনিট প্রতি সপ্তাহে 5 দিন ভাগ করে নিতে পারেন, খুবই ইম্পর্টেন্ট। আর একটা হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া, বেশি শাকসবজি খাওয়া, পরিমিত মাছ কিংবা প্রোটিন খাওয়া, কম চিনি কিংবা সফট ড্রিঙ্ক খাওয়া, কম প্রক্রিয়াজাত খাবার খাওয়া, অতিরিক্ত ভাত কিংবা মিষ্টি না খাওয়া, যাদের ডায়াবেটিস কিংবা হাই কোলেস্টেরল আছে সেটা কন্ট্রোল করা। আমাদের বাংলাদেশিদের জন্য আমার একটা বিশেষ বার্তা আছে, সেটা হলো যে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার জনগোষ্ঠীর মধ্যে কিন্তু ফ্যাটি লিভারের পরিমাণ পৃথিবীর যে কোনো জায়গা থেকে তুলনামূলকভাবে বেশি। এবং এর একটা অন্যতম কারণ হলো আমাদের খাদ্যাভ্যাস, আমাদের কম শারীরিক পরিশ্রম এবং আমাদের দ্রুত নগরায়ন হয়ে যাচ্ছে। দ্রুত নগরায়নের অনেক সমস্যা আছে। তো যাদের
ডায়াবেটিস আছে, যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের ওজন একটু বেশি, যাদের হাই কোলেস্টেরল আছে কিংবা ফ্যাটি লিভারের পারিবারিক হিস্ট্রি আছে, তাদের কিন্তু বিশেষভাবে ফ্যাটি লিভারের জন্য পরীক্ষা করা উচিত, একটা সোনোগ্রাম করা উচিত। সো আমার সব কথার মোদ্দা কথা একটাই, জি যে ফ্যাটি লিভার একটা নীরব রোগ এবং এর পরিণতি কিন্তু নীরব নয়। এই মুহূর্তে পৃথিবীর লিভার ট্রান্সপ্লান্টেশন নাম্বার 1 কজ হলো ফ্যাটি লিভার। সেজন্য সচেতনতা দরকার, স্বাস্থ্যকর জীবনযাপন করা দরকার এবং সময় মতন রোগ নিরূপণ করা দরকার। সো এটা হলো খুব ইম্পর্টেন্ট, আমাদের বুঝতে হবে যে রোগ নির্ণয় করতে হবে সময় মতো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বিউটিফুল প্রেজেন্টেশন, থ্যাংক ইউ, আপনাকে অনেক Thank you. ধন্যবাদ ডক্টর বি এম আতিকুজ্জামান। থ্যাংক ইউ। আমাদের নাজমুল ভাই এবং আমার প্রিয় ফেরদৌস ভাইকে দেখতে পাচ্ছি, ভালো লাগছে আপনাদেরকে দেখে। ফেরদৌস ভাই তো বোঝেন সবার প্রিয়, কিন্তু এভরিবডি লাইক হিম। আমি কালকে এক জায়গায় গিয়েছিলাম, ওখানে সবাই আমাদের এই প্রোগ্রামের খুব ভক্ত এবং বলছিল যে এইটাতে সামনে থাকার অন্যতম কারণ হচ্ছেন আমাদের হাসান ভাই, এবং আপনার নামও আছে এর মধ্যে। সো থ্যাংক ইউ এভরিবডি, সাহেব ভাই, আপনি সব ব্রিলিয়ান্ট মানুষদেরকে এখানে নিয়ে আসেন। এখানে যারা আসে সবাই দে হ্যাভ এ রিজন টু কাম, এবং তাদের জ্ঞান আছে, তাদের বুদ্ধি আছে, তাদের মানুষ পছন্দ করে শুনতে। ভালো থাকবেন আপনারা সবাই, যে যেখানে থাকবেন, এবং ফ্যাটি লিভারের ব্যাপারটা একটু সিরিয়াসলি নেবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছে ফারা। ফারা, আপনার সাথে একটু পরে কথা হবে। ফারা, আপনি কি শুনতে পাচ্ছেন ফারা? ওয়ালাইকুম আসসালাম, তোমার সাথে একটু পরে কথা বলি। আমি আগে হাসান ভাইয়ের সাথে একটু কথা বলতে হবে, জাস্ট ওয়েট লিটল বিট। হাসান ভাই, আপনার কাছে যাই, প্রথমে শুনতে চাই যে ইটস এ ব্রেকিং নিউজ, এবং আমরা আজকে সবাই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করেছি। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিতে দুই পক্ষ সম্মত হয়েছে এবং হাফ ছেড়েছে বিশ্ব। এটাই আপাতত জানি যে কিভাবে এটা হলো এবং হোয়াট ইজ দি টার্মস অ্যান্ড কন্ডিশন। তাহের, আপনাকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। ঠিকই বলেছেন, বিশ্ব অবশেষে হাফ ছেড়ে বাঁচলো বলবো না, আমি বাঁচার পথ খুঁজে পেল, রাইট। আমাদের প্রেসিডেন্ট অন্তপক্ষে 30 বার ইতিমধ্যে বলেছেন চুক্তি হয়ে যাচ্ছে, চুক্তি হচ্ছে, চুক্তি হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। চুক্তি কিন্তু এখনো হয়নি। যেটা হয়েছে তা হচ্ছে দুই পক্ষ সম্মত হয়েছে একটি চুক্তির কাঠামো স্বাক্ষর করতে। আগামী শুক্রবার জেনেভাতে চুক্তি স্বাক্ষরিত হবে। কি স্বাক্ষরিত হবে আবার বলছি আমি, এক পাতার মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, বেসিক একটা নীতিমালা, যার ভিত্তিতে পরবর্তী 60 দিন আলাপ আলোচনা চলবে। মিনওয়াইল যুদ্ধ হবে না, সিজ ফায়ার বলবৎ থাকবে। তার মানে 60 দিন পরে কিন্তু আবারও যদি আলোচনা ব্যর্থ হয়, যা সম্ভাবনা অ্যাটলিস্ট 50%, যুদ্ধ কিন্তু আবার শুরু হতে পারে। এগ্রিমেন্টটা কি হলো? প্রথমত এই এগ্রিমেন্টের এক ভার্সন পাচ্ছি আমরা আমেরিকা থেকে, এক ভার্সন পাচ্ছি আমরা ইসরায়েল থেকে, এক ভার্সন পাচ্ছি আমরা তেহরান থেকে। মোদ্দা কথাটা এরকম, 3টা জিনিসের এক ধরনের সাধারণ সম্মতি অর্জিত হয়েছে। 1 নম্বর, যুদ্ধ বন্ধ হচ্ছে আগামী 60 দিনের জন্য, সিজফায়ার, কোনো পক্ষই যুদ্ধ করবে না। আমেরিকা আপনারা দেখেছেন 3 দিন আগেও বোমা ফেলেছে, এক পানির স্যালিনেশন প্ল্যান্টে বোমা ফেলে পানির প্ল্যান্ট ধ্বংস করে দিয়েছে। যুদ্ধ চলছিল, সেটা হবে না। 1। 2 নম্বর, ইরান হরমুজ প্রণালীতে যেই অবরোধ আছে তা তুলে নেবে, জাহাজ চলাচলের পথ সুগম তারা করবে। 2। 3 হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সমুদ্রসীমার বাইরে যে ব্লকেড দিয়েছিল, সেই ব্লকেট তারা তুলে নেবে। আজকে ট্রাম্প সাহেব কিন্তু অলরেডি অর্ডার দিয়েছেন ব্লকেট তুলে নেবার। তার মানে যে প্রায় 50-60 সৈন্য আমাদের আছে, তারা ক্রমান্বয়ে দেশে ফেরা শুরু করবে। এই 3টি হচ্ছে বেসিক এগ্রিমেন্ট: যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালী খুলে দেওয়া, আমেরিকান ব্লকেট তুলে নেওয়া। কিন্তু যুদ্ধে আমরা গিয়েছিলাম কেন, সেই প্রশ্নের কিন্তু সমাধান এখানে হচ্ছে না। যুদ্ধে আমরা গিয়েছিলাম 2টি কারণে: 1, ইরানের রেজিম বদলানো, আর 2 নম্বর, ইরানের পারমাণবিক শক্তির কার্যক্রম ধ্বংস করা। আমাদের ট্রাম্প সাহেব অনেকবার বলেছেন ধ্বংস তিনি করে ফেলেছেন, কিন্তু আমরা জানি ধ্বংস হয়নি বলি আলাপ আলোচনা চলছিল। নতুন যে চুক্তি হচ্ছে, চুক্তিতে উভয় পক্ষ সম্মত হয়েছে এই প্রশ্নে কথা বলতে। কি কথা বলবে তে নিয়ে কোনো সম্মতি নেই।
সে প্রশ্নে কোনো মতৈক্য নেই, কিন্তু আগামী 60 দিনের মধ্যে একটা ফ্রেমওয়ার্কে আসতে তারা সম্মত হয়েছে। ব্যাপারটা খুব সোজা নয়। একটা দেশের পারমাণবিক কার্যক্রম ওভারনাইট নিষিদ্ধ করা যায় না। 2015 সালে যখন ওবামা প্রশাসনের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান আরও 5টি দেশের সঙ্গে একযোগে চুক্তি করেছিল, সেই চুক্তি করতে একটানা 17 মাস নেগোসিয়েশন হয়েছিল। ওবামার ফরেন সেক্রেটারি পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একটানা 70 দিন এক হোটেলে ছিলেন আলোচনা চালানোর জন্য, জিনিভাতে, ভিয়েনাতে, সারা দুনিয়া বিভিন্ন জায়গায় ঘুরে। তার মানে অনেক নিটিগ্রিটি এলিমেন্টস আছে, তা ক্ল্যারিফাই করতে হবে। আমাদের ট্রাম্প সাহেব কি চাইছেন? আপনার আজকে কিন্তু তার জন্মদিন, আসুন তাকে আমরা অভিনন্দন জানাই। আজকে তার 80তম জন্মদিন, এবং 80তম জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসে কিন্তু খুব ফাইটিং হচ্ছে, হ্যাঁ, রেসলিং হচ্ছে। বুড়ো মানুষ, তিনি বুড়ো হতে চান না, তিনি কতটা জওয়ান প্রমাণ করবার জন্য রেসলিং তিনি করছেন। ঠিক আছে, করুন তিনি, কিন্তু তিনি আজকেই চাইছিলেন যাতে করে এই চুক্তির সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তিনি আমাদেরকে গত 1 মাস ধরে বলছেন যে হচ্ছে, কিন্তু আজকেই হতে হলো, হোক বা না হোক, এই ঘোষণাটা করতে হলো তার আজকে 80তম জন্মদিন বলে। খুব ভালো। প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জগুলি কি? ইরান কি চায়? ইরান চায় আমি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করবো না, কিন্তু বদলে আমি পাচ্ছি কি? আই ওয়ান্ট মানি। আমার যে টাকা আটকে আছে $32 বিলিয়ন বা তার চেয়েও বেশি, আমি তার টাকাটা চাই আনফ্রিজ করা হোক। এখন আপনারা জানেন যে ওবামার সময় চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে ওবামা প্লেনে করে ক্যাশ $1.7 বিলিয়ন পাঠিয়েছিলেন। এটা ইরানের টাকা, আমাদের টাকা না, কিন্তু ইরানের টাকায় ফেরত পাঠিয়েছিলেন। তা নিয়ে আমাদের ট্রাম্প সাহেব তুল কালাম কাণ্ড, যে ইরানকে দেখো, এই যে ক্রিমিনাল একটা অ্যাক্ট, ইরানকে ঘুষ দেওয়া হচ্ছে, তার টাকা ফেরত দিচ্ছি কিন্তু ঘুষ দেওয়া হচ্ছে। এখন সেই ভীতিটা ট্রাম্প সাহেবের মনে আছে, তিনি কোনোভাবেই দেখাতে চান না যে তিনিও ওবামার মতো টাকা দিচ্ছেন। তো কি করছেন তিনি? আমরা এখন জানতে পারছি যে টাকাটা আমেরিকার কাছ থেকে আসছে না, এই টাকাটা আসছে মূলত আরব দেশগুলির কাছ থেকে। একটি খবর আপনারা দেখেছেন, 2 দিন আগে রয়টার্স জানিয়েছে যে ইউএই, আরব আমিরাত, $30 বিলিয়ন দিতে সম্মত হয়েছে। লোন হোক বা তার এই ইরানের টাকা আছে, টাকার বিনিময় হোক, টাকার বিপরীতে লোনই হোক, $30 বিলিয়ন মধ্যে $3 বিলিয়ন নাকি দেওয়া হয়ে গেছে। $3 বিলিয়ন পেয়ে গেছে ইরান, কিন্তু মুখে বলছে কাতার তো নাই, আমিরাত না, আমরা টাকা, এটা তো কোনো চুক্তি হয়নি। কথাটা ঠিক নয়, কারণ বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি আমরা যে ইরান টাকা পাওয়ার পরেই একমাত্র রাজি হয়েছে হরমুজ প্রণালী খুলে দিতে। ফলে ট্রাম্প সাহেব বলতে পারবে যে না, আমি টাকা দেইনি ভাই, অন্য কে দিয়েছে, ওদের ব্যাপার এটা। এটা এক। আর 2 নম্বর, আমার প্রধান দাবি কি ছিল? ইউরেনিয়াম এনরিচমেন্ট চলবে না, কার্যক্রম বন্ধ করতে হবে। সেই কার্যক্রম বন্ধ করতে সম্মত হয়েছে প্রাথমিকভাবে ইরান, দাবি তিনি করছেন, যদিও ইরান সম্মত হয়নি। ইরান বলছে আসো কথা বলি, আমরা কথা বলি। ইরানের প্রস্তাব ছিল এরকম যে আমরা 10 বছরের জন্য বা 15 বছরের জন্য এটাকে এই কার্যক্রম বন্ধ রাখবো, যে এগ্রিমেন্টটা ছিল ওবামার সময়ও, এটা একটা। আর 2 নম্বর, যে এনরিচ ইউরেনিয়াম আমাদের কাছে আছে প্রায় 1000 পাউন্ডের মতো, 60% এনরিচ, সেটা আমরাকে ডাইলুট করে ফেলবো, এটাকে আমরা গ্যাসে পরিণত করব। এটা দিয়ে আর বোমা বানানো যাবে না। আমেরিকা বলছে খুব ভালো কথা, কিন্তু এটা আমাদেরকে দিতে হবে, এটা ট্রান্সফার করতে হবে, ইরান থেকে অন্য দেশে পাঠাতে হবে। অন্য দেশে মানে হয় আমাকে, রাশিয়াকে। আমরা জানতে পারছি যে জাতিসংঘ বলছে ঠিক আছে, এই টাকাটা এই ইউরেনিয়ামটা কাজাকিস্তানে পাঠানো যেতে পারে। এই নিয়ে টানা হেঁচড়া চলছে। আগামী 7 দিন 60 ডেজ খুব ক্রুশিয়াল। এই 60 দিনে আমরা দেখব আলটিমেটলি চুক্তিটা কেমন দাঁড়ায়। তবে এই মুহূর্তে আমি আপনার সঙ্গে একমত, আসুন আমরা হাঁপ ছেড়ে বাঁচি এবং আমাদের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই। তার বোকামির জন্য যুদ্ধ হলেও, তার বোকামির জন্য প্রায় $100 বিলিয়ন ইতিমধ্যে খরচ হয়ে গেছে, আমরা ঘন্টা গেইন করেছি। তারপরও যুদ্ধ যে থামলো, এর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। বড় গেঁড়ো থাকছে কোথায়, শেষ করছি আমি, তা হচ্ছে এই যে লেবানন। গতকালও কিন্তু ইসরায়েল লেবাননে হামলা করেছে বৈরুতে, এবং 13 জন মারা গেছে। হামলার সঙ্গে সঙ্গে আমাদের প্রেসিডেন্ট ফোন করেছেন নেতানিয়াহুকে, আপনি করছেন কি এটা? তাকে কুৎসিত ভাবে গালাগালি করেছেন এবং বলেছেন যে তুমি এসব করতে পারবে না। নেতানিয়াহু সাহেব
ধরে নিচ্ছি আমি গ্রাজিংলি খেপে টেপে সম্মত হননি হয়তোবা, কিন্তু তিনি সাহস করবেন না ট্রাম্প সাহেবের নির্দেশ অমান্য করে আবার বোমা ফেলতে। যদি বোমা ফেলে এবং যার সম্ভাবনা 100 ভাগ রয়েছে, সেক্ষেত্রে ইরান কিন্তু পাল্টা জবাব দেবে এবং তার ফলে এই পুরো চুক্তিটাই কিন্তু ভেঙে পড়তে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং ইতিমধ্যেই দর্শকদের উদ্দেশ্যে বলতে বাজারে তেলের দাম কমতেও শুরু করেছে। ফারাহ রহমান, আপনার কাছে যাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? ফারাহ, আপনি শুনতে পাচ্ছেন? ফারাহ, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারাহ, ওয়েলকাম। ইউ আর দ্য ফার্স্ট টাইম আপনি আমাদের প্রোগ্রামে এসেছেন, আপনাকে অভিনন্দন। এবং ফারাহ রহমানের পরিচয় দিয়ে, সে হচ্ছে ডক্টর মাসুদুর রহমানের কন্যা। এবং ফারাহ, আপনি কোথায় পড়াশোনা করছেন? আমার পড়াশোনা শেষ, আমি চাকরি করতেছি ইন পাবলিক হেলথ। ওকে, সো কি পড়াশোনা শেষ করেছেন আপনি? মাস্টার্স অফ পাবলিক হেলথ এন্ড মাস্টার্স অফ বায়োমেডিক্যাল সায়েন্স। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সো আপনাকে জানতে চাই যে নিক্সের খেলা নিয়ে, কালকে আপনি দেখেছেন নিক্সের খেলা? জি, অবশ্যই। আমি পুরাটা দেখি নাই, কারণ আমি যখন যে কোনো খেলা দেখি আমার প্রিয় টিম সবসময় হারতে থাকে, এই জন্য আমি আমার টিমের জন্য সবসময় কুপা। তো নিক্স যেন জিতে, সেই কারণে আমি দেখি নাই একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত। যখন লাস্ট 10 সেকেন্ড তখন দেখছি যে কোনো ডাউট নেই যে নিক্স জিতবে। ও রাইট, সো কোনো ধরনের মানে টেনশন নিতে চান নাই আপনি, এই কারণে না। খেলা ওয়াচই করেন নাই। না, এই খেলার জন্য না। ওকে, সো নেক্সটের যে খেলার যে বিজয় বা উইনিং কিভাবে হলো একটু বলবেন, যে হাউ দে উইন? তো আমি ইংলিশে বললে কোনো সমস্যা হ্যাঁ, আছে? নো প্রবলেম এট অল। Okay, so this, a little bit of background. Knicks is one of the first teams ever established in the NBA in 1946, and Knicks is also the first team that ever hired a professional basketball player that is a Black American. Before that, all players were white when the NBA was first established. So that important history. Tarpore, their first championship win was in 1970, and the next one was 1973. 1973 pore Knicks 1999 e finals e like final NBA finals e gese, আর so 73 pore আর জিতে নাই। আর এইবার যে ফাইনালস এ গেছে, এর আগে লাস্ট টাইম যে ফাইনালস এ উঠছে that was in 1999. So 27 years. And the history holo, in 1999 Knicks went against the San Antonio Spurs and lost. This time in 2026 the Knicks went against San Antonio Spurs again and won. And a very interesting fact about this game that relates to the past game in 99 is the MVP and the leader of the team, his name is Jalen Brunson. He's also the leading point guard of the team. His father, Rick Brunson, was part of the New York Knicks team in 1999 that lost to the Spurs. So you can think that he sort of avenged his father's loss now years and years later with this win. This winning occurred over a long time and with a lot of blood, sweat, and tears and hard work and just strong mentality against all odds. It is a classically American story of underdogs. You have Jalen Brunson, the starting lineup, you have Jalen Brunson, his teammates from his university, Josh Hart and Mikal Bridges, and you have rounding out the team, OG Anunoby and Karl Anthony Towns. These are your starting lineup. The entire team is a team of those who were basically no one believed in them. They are no one's first pick for the NBA draft, especially Brunson. Jalen Brunson was always considered too short at 6'2", which is short for the NBA, too chubby, too slow, not athletic enough. And for years and years, the entire NBA basically just pushed him aside as if he didn't matter. And he didn't care. Along with his teammates, he always kept his head focused in the game, humble and just working.
No matter what the noise was outside. Oh, with Jalen Brunson, they're never gonna get a championship. There's nowhere. They're not gonna get anywhere with Jalen Brunson. There was no big star player like a Carmelo Anthony, a Wembanyama, a LeBron James, a Kobe Bryant, a Michael Jordan. This team has no huge NBA stars that the entire NBA can put a focus on. So who is your favorite player in NBA? my favorite player in this team, I honestly, it's the whole team, but it's probably Brunson. And Alright. what I wanted to say is how the win really came is because this is for the first time in a long time in NBA history. It is actually a true team effort, a complete team effort with good chemistry amongst the team, not just pass it to Michael Jordan and that's it. With humility, with love for each other, and with the true support of the fans and a completely unwavering belief in each other, this win really came Yeah, about. that's right. So if you want to win anything, then you have the team has to be, the trust each other, unwavering belief, and then teamwork. That's the showcase. That's what the That showcase is, yes. But this has not always been the case. Michael Jordan took the Chicago Bulls into championships by being the star himself. LeBron James as the star with Cleveland, with the Lakers, with Miami Heat, as well as Kobe Bryant with the Lakers. These were stars who kind of led the team to those. The Knicks of 2026 is not one star. It's a true leader. It's Yeah. a leader who not only had his quality, but he also built the quality of his teammates who followed his lead. And this was true teamwork. And it was a real underdog story. So this is probably Thank you so much. You understand all this thing. But it's one of the most beautiful. as you know, and- Thursday there will be a big, celebration. Parade. তো তুমি কি যাচ্ছ সেই সেলিব্রেশনে? আমি মনে হয় না যেতে পারবো কারণ আমার ওই দিন কাজ আছে। ক্লাস মানে তো আমি you have work. আনফরচুনেটলি লং আইল্যান্ডে থাকবো আর ম্যানহাটনে অনেক বড় প্যারেড হবে। Right. কিন্তু আমি ডেফিনেটলি ম্যানহাটনে যে সবার সাথে যারা But you নিউ will ইয়র্ক watch it. You will watch it. Celebration There will be a for lot of live, streaming. You can watch Yes. from home. আর Thank যারা you. নিউ ইয়র্ক সিটিতে আছে, যারা নিউ ইয়র্ক সিটিতে থাকে, আপনারা পারলে একটু বাইরে যান, একটু হেঁটে বেড়ান, বিকজ নিউ ইয়র্ক সিটির মুড is completely changed. It is a Yep. mood of brotherhood, of unity, and just joy. Right. Thank you so much. Thank you for আপনাকে অনেক ধন্যবাদ and really proud of you. Thank you. Thank you. Assalamu alaikum. Thank you. জনাব শাহাব আহমেদ, আশা করি ভালো আছেন। অনেকদিন পরে দেখা হলো, কেমন আছেন? এই ভালো আছি। ভালো আর কি নিক্সের মালিক যে দোলান, সে তো আমাদের গ্রামের পাশের গ্রামেই থাকে আর কি। তাই লং আইল্যান্ডে? হ্যাঁ, মাইল খানেক বিচের কাছে থাকে আর কি তার বাড়ি আর কি। আচ্ছা। সো আপনি কি ওয়াচ করেছেন নেক্সট গেম? আমি কিছুটা ওয়াচ করছি, আচ্ছা। রাস্তায় ছিলাম কিছুটা, You বাসায় like it? আসছি। হ্যাঁ, ভালো। লাইক করছি। এখন আমাদের নিউ ইয়র্কেরই জয়। রাইট। সো সাব্বে আপনাকে জানতে চাই যে ওকে, সো হোয়াট ইজ দ্য লেটেস্ট অফ দি, আপনি জানেন যে ইন্স্যুরেন্স চেঞ্জ হচ্ছে, অনেক মানুষ ইন্স্যুরেন্স হারাবে, ওষুধের দাম তো বাড়ছিল, আবার আজকে যুদ্ধ বন্ধ হওয়ার যে খবরে তেলের দাম কমতে শুরু করেছে। সো হোয়াট ইজ দ্য প্রেডিকশন? এই যুদ্ধ থামলে, তেলের দাম কমলে, জাহাজগুলো যদি আসতে পারে অথবা প্লেনগুলো যদি ঠিক মতো আসতে পারে, তখন যে ট্রান্সপোর্টেশন কস্ট যে দেয়, ওষুধগুলো ম্যাক্সিমামই চায়না, ইন্ডিয়া অথবা ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসে। Right. তাই তাদের ইজিলি আসার খরচটা, ট্রান্সপোর্টেশন খরচটা কমে যাবে। আর একটা অস্থিতিশীলতা ছিল, প্রোডাকশন অনেক, শুধু তেলের সাথে কিন্তু এই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটা বানায়, এই পেট্রোকেমিক্যাল অনেক কিছু, এই সিনথেসাইজ অনেক কিছুর সাথে জড়িত থাকে। তো সেগুলো এখন একটু ইজি হবে। এখন কতদিন এটা চলবে সেটার উপর ডিপেন্ড করে। আর তারপরে আপনার সারটার অনেক কিছুতে দাম কমার কথা। আর এখন যে আপনারা জানেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এখন একটা ডিভিশনই বাইর করছে ফ্রড অ্যান্ড ওয়েস্টের জন্য। তারা একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল কিন্তু হায়ার করছে, নাম হলো ম্যাকডোনাল্ড মোস্ট প্রবলি।
সে কিন্তু এই সমস্ত ফ্রড যেগুলো চলছে বিশেষ করে হেলথ কেয়ারে, হসপিটাল বলেন, হোম হেলথ কেয়ার বলেন, ফার্মেসি, ডাক্তার, নার্সিং হোম, এগুলোর জন্য কিন্তু তারা এখন ইনভেস্টিগেট করতেছে। তারা এখন ডাইরেক্টলি স্টেট অথবা লোকাল যে অথরিটি আছে, যেরকম ল এনফোর্সমেন্টের সাথে তাদের যেরকম একটা কানেকশন আছে, তারা এখন হেলথের বিভিন্ন স্টেটের অথবা সিটির যে হেলথ ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কিন্তু তারা ডাইরেক্ট একটা লিয়াজন করে এই সমস্ত ফ্রডটা তারা বন্ধ করতে চাচ্ছে। বিফোর অলরাইট, ওকে, সো এই ফ্রড যারা যে কেউ যদি কোনো এই ধরনের কোনো কাজে ইনভলভ থাকে, দে হ্যাভ টু বি কেয়ারফুল, রাইট? আদারওয়াইজ দে হ্যাভ টু বি কেয়ারফুল। আদারওয়াইজ এই ফ্রডটা কিরকম হয়? ফ্রডটা অনেক কিছুই হতে পারে। যেরকম কিছুদিন আগে একটা নিউজ আছে আমাদের নিউ ইয়র্ক স্টেটেই সিবিএসকে নিউ ইয়র্ক স্টেট তারা রাজি হয়েছে আবার $39 মিলিয়ন ফেরত দিতে। Right. তারা করছে কি, তাদের ফার্মেসিগুলোতে ইনসুলিন যেখানে একটা 1 বক্স অফ ইনসুলিন যেখানে 50 ডেজ অথবা 60 ডেজ যাওয়ার কথা, তারা সেখানে বিল করছে 30 ডেজ অথবা কম। সেই হিসেবে তার সো এটা তো ফার্মেসির ব্যাপার, বাট হেলথ সেক্টর তো অনেক বড় হেলথ বিষয়। সেক্টরে অনেক কিছু আছে এখন, যেরকম হোম কেয়ারার আছে যার কোনো প্রয়োজন নাই, ডাক্তার ডায়াগনোসিস লিখে দিল, হি নিড হুইল চেয়ার, হি নিড ওয়াকার, তার 24 সো আওয়ার। দ্যাট মিন্স হোম কেয়ারের বিজনেসেও সততা লাগবে, মানে আপনি মনোপলি কোনো কিছু করে ধরা পড়তে পারেন। এটা ইজ নট পুরা হোম হেলথ ডিভিশনের যত কিছু আছে, মানে সেটার everything against এ together. তারা একজন অ্যাটর্নি জেনারেল হায়ার করছে, এডিশনাল অ্যাটর্নি জেনারেল। সো আগেও ছিল ওবামার আমলে এবং বুশের আমলে কিন্তু ছিল। রাইট, ওবামার আমলে কিন্তু কত $1 বিলিয়ন একটা ফান্ড ছিল এই ফ্রডটা ধরার জন্য। নট অনলি ফার্মেসি, হসপিটালে আছে। আর ট্রাম্প কিছুদিন আগে কিন্তু হসপিটালের কেউ একটা থ্রেট করছে। নিউ ইয়র্কে অনেক হসপিটাল, অনেক সময় তারা বিল যখন আপনি পান দেখবেন আপনি $100,000 বিল, কিন্তু তারা কোনো নাই যে কত বিল কোথায়। আপনি যদি না জানেন, একটা সাধারণত একটা এক গ্লাস পানি মানে দিছে, আইটেমাইজ করা নাই কি $5 কি কোন কোন ক্ষেত্রে কি কেন এত টাকা বিল হয়েছে এসব হ্যাঁ। না করে একটা লামসাম পাঠায় দিল আর কি। হ্যাঁ, কিন্তু Right. অনেক হসপিটাল আপনি অপশন থাকলে আপনি দেখতে পারেন, কিন্তু আপনাকে যেখানে আপনি থাউজেন্ডস অফ আইটেমস, একটা Right. সাধারণ লোকের পক্ষে এটা দেখা সম্ভব না। এভরিডে তাদের, আমি নিজে দেখছি, আমি যখন হসপিটাল ওপেন হার্ট জি, আবার $260,000 বিল, Right. যতটা আমি দেখছি দেখা গেল ওই একই জিনিস যখন আমি ফার্মেসিতে বিল করি, আই গেট নাথিং। আর হসপিটাল সেম জিনিস $50 $60 করে বিল রাইট। করছে। সো যে জিনিসটা আপনি বলতে চাচ্ছেন যে এইসব সব বিষয়েই অ্যাটর্নি জেনারেল, একজন স্পেশাল ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়েছে এইসব ফ্রড বা কোনো ধরনের অনিয়ম হ্যাঁ, হচ্ছে এবং কিনা এইসব ধরার স্টেট জন্য। এবং সিটির সাথে কোঅর্ডিনেট করার জন্য। রাইট, সো এভরিবডি হ্যাজ টু বি কেয়ারফুল। থ্যাংক ইউ সাহাব ভাই, আপনাকে হ্যাঁ, অনেক thank ধন্যবাদ। you. Yeah. অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য হ্যাঁ। আপনাকে। আমার মনে হয় কাল পরশু আবার আমরা আপনার সাথে যোগাযোগ করবো যে এই যে যুদ্ধ বন্ধের যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াতে মানে ওষুধের দামের উপর কোনো প্রতিক্রিয়া আছে কিনা এই আমরা বিষয়ে কি জানতে চাই। আপনাদের টিভি থেকে আমাদের ট্রাম্পের সাপোর্টার, তো আপনার বিগ সাপোর্টার নাই, উনি ট্রাম্পের হ্যাপি না, বার্থডে। উনি অন্য কাজে ওই দিন থেকে ব্যস্ত, ওই জন্য আসতে পারছেন না। আসবেন উনি, হয়তো জানাবো। বাট প্রেসিডেন্ট ট্রাম্পের আজকে 80তম জন্মদিন, এবং জন্মদিন উপলক্ষে আমাদের শুভেচ্ছা তার প্রতি। এবং আশা করি উনি নোবেল প্রাইজ পাবে। না, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আজকে যদি জন্মদিন, পাকিস্তানের প্রাইম আমরা তার মিনিস্টারও ভালো পাওয়া চাই, উচিত। তাকে নিয়ে কোনো ধরনের কৌতুক করতে চাই না, বাট উইশ হিম অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সাহাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।